ওয়েলকাম স্টুডেন্ট। আমরা আজকে শুরু করছি দেখো পৃষ্ঠতলীয় রসায়ন এর পরবর্তী অংশ। তোমাদের খেয়াল আছে এর আগে আমরা পৃষ্ঠতলীয় রসায়নের দুটো ক্লাস শেষ করে এসেছি। প্রথমে আমরা আলোচনা করেছিলাম শোষণ এবং অধিশোষণ সম্পর্কে। তারপরের ক্লাসে আলোচনা করেছি অধিশোষণের কারণ এবং অধিশোষণের প্রকারভেদ, অর্থাৎ ভৌত এবং রাসায়নিক অধিশোষণ। আজকে দেখো আমরা আলোচনা করতে চলেছি অধিশোষণের উপর প্রভাবকারী বিষয়, ফ্যাক্টর এফেক্টিভ অন দ্য অ্যাবজর্পশন। তো এই অধিশোষণের উপরে কোন কোন বিষয় প্রভাব সৃষ্টি করে, অর্থাৎ কার প্রভাবে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায় বা মাত্রা হ্রাস পায়, কোন ক্ষেত্রে অধিশোষণ বেশি হয়, কোন ক্ষেত্রে অধিশোষণ কম হয়, আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব। তো তোমাদের দেখো আগেও আমি বলেছিলাম যে অধিশোষণের উদাহরণে বা কোনো ঘটনা আলোচনা করতে গিয়ে যেটা অধিক প্রচলিত সেই ঘটনা নিয়ে আমরা বেশি বা সেই ঘটনাকেই উদাহরণ করে আমরা বেশি আলোচনা করব। অর্থাৎ কোনটা? কঠিনের পৃষ্ঠতলে গ্যাসীয় পদার্থের অধিশোষণ। এই ঘটনার উপর ভিত্তি করেই আমরা অধিশোষণের অধিকাংশ উদাহরণ আলোচনা করব বা অধিকাংশ ধর্ম আলোচনা করব। ঠিক একইভাবে আজকে যে প্রভাবকারী বিষয় আলোচনা করতে চলেছি একই জিনিস, অর্থাৎ কঠিনে বা কঠিনের পৃষ্ঠতলে গ্যাসীয় পদার্থের অধিশোষণ। এই সংক্রান্ত অধিশোষণে কোন কোন বিষয়গুলি অধিশোষণকে প্রভাবিত করে, তাহলে আজকে আমরা সেগুলো দেখব। ধাপে আমরা আলোচনাগুলোর ক্ষেত্রে আসি। দেখো প্রথমেই আসছি গ্যাসের প্রকৃতি। গ্যাসের প্রকৃতি। নেচার অফ গ্যাস। তো দেখো এই গ্যাসের প্রকৃতি আলোচনা করার সময় এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম যে অধিশোষণটা তোমার কি দুই প্রকার, ভৌত অধিশোষণ, রাসায়নিক অধিশোষণ। তাহলে এই দুই প্রকারের অধিশোষণের ক্ষেত্রেও গ্যাসের প্রকৃতির উপর কিরূপ নির্ভর করে সেটা নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসছি দেখো ভৌত অধিশোষণ। ভৌত অধিশোষণ এর ক্ষেত্রে কি হয় তোমরা জানো। ভৌত অধিশোষণ কিরকম? সার্বিক প্রকৃতির, বা সার্বজনীন প্রকৃতির। এবং এর ক্ষেত্রে কি হয়, অধিশোষক এবং অধিশোষিত পদার্থের মধ্যে কোন বল কাজ করে? ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল। তাহলে এখানে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। তাহলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল যেহেতু কাজ করে, তাহলে এখানে আমরা কি বলতে পারি, কোনো কঠিনের পৃষ্ঠতলে যখন কোনো গ্যাস অধিশোষিত হবে তার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, কার ক্ষেত্রে অধিশোষণ কম হবে, কার ক্ষেত্রে বেশি হবে। যেহেতু খেয়াল করো এই অধিশোষণটা নির্ভর করছে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের উপরে, তাহলে আমরা কি বলতে পারি যে যার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান বেশি তার ক্ষেত্রে অধিশোষণের মাত্রা বা অধিশোষণ বেশি হবে। অর্থাৎ তাহলে কার অধিশোষণ বেশি হবে? যার ভ্যান ডার ওয়াল আকর্ষণ বেশি। এবার দেখো কোন গ্যাসের ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বেশি হয়। তোমরা সাধারণত জানো, একটা কথা বলে রাখি, গ্যাস অণুগুলোর ক্ষেত্রে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল কি হয়, কার উপরে নির্ভর করে?
অণুর আণবিক ভর এবং তার পোলারিটি। আণবিক ভর বেশি হলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান বেশি হয়, বা পোলারিটি বেশি হলে ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান আরও বেশি হয়। আণবিক ভরের তুলনায় পোলারিটির প্রভাব বেশি। তাহলে এখানে দেখো, এবং যদি আমরা আকর্ষণ বল দিয়ে এই জিনিসটা ব্যাখ্যা করি, যে গ্যাস অণুগুলোর আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি তাদের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বেশি। আর দেখো, যাদের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল বা আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি, তারা কি হয়? সহজে তরলে পরিণত হয়। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? যে গ্যাসগুলোকে সহজে তরলে পরিণত করা যায় তারা সহজে অধিশোষিত হবে। তাহলে কারা অধিক অধিশোষিত হবে? যারা সহজে তরলে পরিণত হয়। তাহলে দেখো, আকর্ষণ বল এবং তরলে পরিণত হওয়া দিয়ে বললাম, অর্থাৎ যারা সহজে তরলে পরিণত হবে তারা অধিক পরিমাণে অধিশোষিত হবে। এবার এইটাকে যদি আমরা উষ্ণতার ভিত্তিতে নিয়ে যাই, দেখো কারা সহজে তরলে পরিণত হবে। তোমাদের মনে আছে সেই ক্লাস 11-এর গ্যাসের চ্যাপ্টারে, যেখানে তোমাদের কি হয়, সংকট উষ্ণতার মান যদি কম হয় তাহলে তাকে সহজে, এই সংকট উষ্ণতার মান যদি বেশি হয় তাহলে তাকে সহজে তরলে পরিণত করা যায়। সংকট উষ্ণতাটা মনে আছে, যে উষ্ণতা বা তার নিচে গ্যাসকে তাপ চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় সেটা সংকট উষ্ণতা। আর যে উষ্ণতার উপরে গ্যাসকে কখনোই তরলে পরিণত করা যায় না। তাহলে এখানে দেখো, কাকে সহজে তরলে পরিণত করব? যার সংকট উষ্ণতার মান বেশি। তাহলে যার সংকট উষ্ণতার মান বেশি, তাহলে এরা তোমার কি হবে? অধিক অধিশোষিত হবে। তাহলে এই গ্যাসগুলো তোমার কি হবে? অধিক অধিশোষিত হবে। এবার যদি দেখো, আমরা এদের ক্ষেত্রে বাস্তব উদাহরণের ক্ষেত্রে আসি, অর্থাৎ গ্যাসগুলোর যদি উদাহরণ নেই, দেখো কতগুলো গ্যাস যদি নেই, তাহলে হাইড্রোজেন, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, অ্যামোনিয়া। এদের যদি দেখি, তোমরা সংকট উষ্ণতা দেখো কি বলেছি, ভালো করে খেয়াল করো। আন্তঃআণবিক আকর্ষণ বলের মান বেশি হলে সহজে তরলে পরিণত হবে এবং তার সংকট উষ্ণতার মান বেশি হবে। তাহলে গ্যাসগুলোকে খেয়াল করো, যত এদিকে যাচ্ছে আণবিক ওজন বাড়ছে, তাহলে এদের সংকট উষ্ণতার ক্রম কি হবে? এইটা। কিন্তু এখানে দেখো, অ্যামোনিয়া গ্যাসের ক্ষেত্রে কি ফ্যাক্টর হবে? আণবিক ওজনের তুলনায় ওর পোলারিটি। তাহলে পোলারিটি এর বেশি হওয়ার জন্য এর ক্ষেত্রে তোমার কি হবে? সংকট উষ্ণতা। তাহলে এটা কিসের ক্রম লিখলাম? সংকট উষ্ণতা। তাহলে এটা সংকট উষ্ণতার ক্রম যখন লিখেছি, তাহলে আমরা কি বলেছি? সংকট উষ্ণতার বেশি হলে সহজে অধিশোষিত হবে। তাহলে যে কোনো পরিমাণ 1 গ্রাম পরিমাণ অধিশোষক দ্বারা এই গ্যাসগুলোর অধিশোষণের ক্রম কি হবে? এইটাই হবে। অর্থাৎ তাদের সংকট উষ্ণতার যে ক্রম, অর্থাৎ তোমার কি হচ্ছে? হাইড্রোজেন গ্রেটার দেন মিথেন, গ্রেটার দেন কার্বন ডাইঅক্সাইড, লেস দেন কার্বন ডাইঅক্সাইড, লেস দেন অ্যামোনিয়া। তাহলে কিসের ক্রম হলো? ধরে নাও 1 গ্রাম চারকোল, 1 গ্রাম চারকোল দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণ। তাহলে এইটাই হবে 1 গ্রাম চারকোল দ্বারা বিভিন্ন গ্যাসের অধিশোষিত গ্যাসের পরিমাণ। এবার দেখো, এটাই যদি, তাহলে এক কথায় আমরা কি বলতে পারি? কি পেলাম? মনে করো, সংকট উষ্ণতার মান যদি বেশি হয়
তাদের ভ্যান ডার ওয়াল আকর্ষণ বলের মান বেশি হবে, তাদের অধিশোষক দ্বারা ভৌত অধিশোষণের পরিমাণ তোমার কি হবে, তাদের ক্ষেত্রে বেশি হবে। ঠিক আছে, এবার দেখো যদি আমরা রাসায়নিক অধিশোষণ আসি, রাসায়নিক অধিশোষণ এইখানে কি হয়, এখানে দেখো রাসায়নিক বন্ধন গঠিত হয়। বন্ধন গঠিত হয়, তাহলে যখন রাসায়নিক বন্ধন গঠিত হয় তাহলে সব গ্যাস তোমরা জানো বা সব পদার্থ সবার সঙ্গে রাসায়নিক বন্ধন গঠনে সক্ষম নয়। তাহলে এখানে কোনো কঠিনের পৃষ্ঠতলে কোন গ্যাসগুলো অধিশোষিত হবে, যে গ্যাস অধিশোষক বা কঠিনের সঙ্গে অধিশোষকের সঙ্গে রাসায়নিক বন্ধন গঠনে সক্ষম। তাহলে যে গ্যাসগুলো অধিশোষকের সঙ্গে বা কঠিনের সঙ্গে রাসায়নিক বন্ধন গঠনে সক্ষম হবে সেই গ্যাসগুলোই তোমার কি হবে, রাসায়নিক অধিশোষণ দ্বারা অধিশোষিত হবে। ঠিক আছে, তাহলে এতক্ষণ আমরা আলোচনা করলাম অধিশোষিত পদার্থের প্রকৃতির উপর নির্ভর করে অধিশোষণের কিরূপ পরিবর্তন ঘটে। এবার দেখো আমরা আলোচনা করতে চলেছি অধিশোষকের প্রকৃতির উপরে, নেচার অফ অ্যাবজর্বেন্ট। বলছে দেখো এই অধিশোষকের প্রকৃতির উপরে গ্যাসীয় পদার্থের অধিশোষণ কিরূপ নির্ভর করে। এখানে দেখো বলছে যে বিভিন্ন কঠিন পদার্থ, বিভিন্ন কঠিন বা কঠিন না বলে আমি একবারে সরাসরি অধিশোষকই বলছি, বিভিন্ন অধিশোষক বিভিন্ন গ্যাসকে ভিন্ন মাত্রায় অধিশোষিত করে। অর্থাৎ বিভিন্ন কঠিন পদার্থের উপরে বিভিন্ন গ্যাসগুলির অধিশোষণের মাত্রা কি হয়, সর্বদা ভিন্ন হয়। যেমন দেখো, যেমন তোমার নিকেল পৃষ্ঠ বা নিকেল হাইড্রোজেন গ্যাসকে অধিক অধিশোষিত করে, কিন্তু এই নিকেল ধাতু বা নিকেল পৃষ্ঠ কি হয়, জলীয় বাষ্পকে প্রায় না বলে বলি খুব সামান্য মাত্রায় অধিশোষিত করে। তাহলে একই জিনিস দেখো, নিকেল হাইড্রোজেন গ্যাসকে যথেষ্ট পরিমাণে অধিশোষিত করছে, কিন্তু ও আবার জলীয় বাষ্পকে কি করছে, খুব সামান্য মাত্রায় অধিশোষিত করছে। আবার দেখো যদি আমরা অ্যালুমিনা নিই, অর্থাৎ অ্যালুমিনা জেল Al2O3, অ্যালুমিনা জেল কি করে, জলীয় বাষ্পকে অধিক মাত্রায় অধিশোষিত করে, কিন্তু এই অ্যালুমিনা জেল বা প্লাটিনাম বা তোমার কি বলি Al2O3 এ হাইড্রোজেনকে খুব কম মাত্রায় অধিশোষিত করে। তাহলে লক্ষ্য করো, ঠিক এটা অন্য উদাহরণ নিলেও একই ঘটনা ঘটতো।
নিকেল হাইড্রোজেনকে অধিক অধিশোষিত করছে, কিন্তু জলীয় বাষ্পকে প্রায় অধিশোষিত করছে না, খুব সামান্য মাত্রায় অধিশোষিত করছে। আবার অ্যালুমিনোজেন কি করছে? জলীয় বাষ্পকে অধিক অধিশোষিত করছে, কিন্তু হাইড্রোজেন গ্যাসকে খুব সামান্য মাত্রায় অধিশোষিত করছে। এইগুলো কেন ঘটনাগুলো হয়? এইগুলো এই যে অধিশোষকের একটা নিজস্ব নেচার বা এদের একটা নিজস্ব বৈশিষ্ট্য, চারিত্রিকগত বৈশিষ্ট্য আছে। এর কারণ অবশ্যই আছে, কিন্তু সেই কারণগুলো তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত নয়। তাই আমরা এখানে এদের কারণ নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না। শুধু এইটুকু আমরা এখানে জানব যে বিভিন্ন অধিশোষক দ্বারা বিভিন্ন গ্যাসকে বা বিভিন্ন অধিশোষিত পদার্থকে ভিন্ন মাত্রায় অধিশোষিত করে। এরপরে আসছি দেখো আমরা ক্ষেত্রফল বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। পৃষ্ঠতলের ক্ষেত্রফল। তো দেখো পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি হয়? তোমরা জানো যে আমরা অধিশোষণের প্রকার যেটা পড়ে এসেছি, ভৌত এবং রাসায়নিক অধিশোষণ দুটোই পৃষ্ঠতলীয় ঘটনা, এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল যদি বৃদ্ধি পায় তাহলে অধিশোষণ বৃদ্ধি পায়। এটা একদম খুব সহজ কথা যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। এই কারণেই দেখবে তোমরা এর আগেও অনেক পড়ে এসছো, যেমন দেখবে 11-এ ভার্জ বিক্রিয়া বা অ্যালকিন অ্যালকাইনের হাইড্রোজিনেশন ইত্যাদিগুলোর ক্ষেত্রে তোমরা দেখবে যে অনুঘটকগুলো ব্যবহার করা হয়েছিল সবগুলোই অসমসত্ব অনুঘটক। তবে তোমরা সেখানে পড়োনি যে এটা অধিশোষণ দ্বারা ক্রিয়া করে অনুঘটন কাজটা সম্পন্ন করেছে। একটা জিনিস পড়েছিলে যে অনুঘটকগুলোকে যদি তোমার খণ্ড না নিয়ে চূর্ণ আকারে নেওয়া হয়, অর্থাৎ খুব সূক্ষ্ম চূর্ণ আকারে নেওয়া হয়, তাহলে সেখানে অনুঘটন ক্রিয়াটা খুব দ্রুত বা বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। কারণ একটাই, কারণ চূর্ণ আকারে নিলে তোমার কি আছে, সেখানে যে গ্যাসটা অধিশোষিত হচ্ছে তার অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়, ফলে অনুঘটক তার অনুঘটন ক্ষমতাটাকে বৃদ্ধি করতে পারে। এই অনুঘটক কিভাবে অধিশোষণ দ্বারা অনুঘটন ক্ষমতা তার প্রয়োগ করে সেটা আমরা এরপরে অনুঘটকের আলোচনায় আসব। তাহলে আমরা কি দেখলাম যে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। এটা আমরা একটা প্রাথমিক পরীক্ষা দ্বারাও বলতে পারি। তোমাদের দেখে একদম প্রথম দিকে একটা উদাহরণ দেওয়া হয়েছিল যে মিথিলিন ব্লু দ্রবণে যদি প্রাণীজ অঙ্গার যোগ করা হয় তাহলে প্রাণীজ অঙ্গার কি করবে, মিথিলিন ব্লু কণাগুলোকে অধিশোষিত করবে। অধিশোষিত করার ফলে মিথিলিন ব্লু দ্রবণের বর্ণ কি হবে, আস্তে আস্তে ফিকে হয়ে আসবে। তাহলে সেইটা যদি আমরা পরীক্ষার মাধ্যমে দেখি, দেখো ধরো দুটো সমান বিকারে সম আয়তনে মিথিলিন ব্লু দ্রবণ নেওয়া হয়েছে। দুটো সমান বিকার নিয়েছি। বিকারগুলোর ক্ষেত্রে দেখো সম আয়তনের আমরা কি করেছি, মিথিলিন ব্লু দ্রবণ নেওয়া হয়েছে। এই মিথিলিন ব্লু দ্রবণ এবং শুধু সম আয়তন না, এদের গাঢ়ত্বগুলোও তোমার কি হবে, এদের গাঢ়ত্বগুলো তোমার সমান হবে। এরকম মিথিলিন ব্লু দ্রবণ নেওয়া হয়েছে। তাহলে এখানে মিথিলিন ব্লু দ্রবণ আছে দুটোতেই। মিথিলিন ব্লু। এবার দেখো দুটোতেই আমি প্রাণীজ অঙ্গার যোগ করছি। তাহলে এখানে যোগ করলাম কি হচ্ছে, এরকম একটা খণ্ড আকৃতির কি যোগ করেছি, প্রাণীজ অঙ্গার। ঠিক একইভাবে অপর পাত্রটা তো প্রাণীজ অঙ্গার। ধরে নাও আমি এখানে যে প্রাণীজ অঙ্গারটা যোগ করেছি কত, x গ্রাম। ঠিক অপর পাত্রেও কি করছি, আমি x গ্রামই প্রাণীজ অঙ্গার যোগ করেছি।
কিন্তু অবিভাজিত বা খণ্ড আকৃতিতে নয়, সূক্ষ্ম সূক্ষ্ম চূর্ণ আকৃতিতে এর মধ্যে প্রাণীজ অঙ্গার আমরা যোগ করলাম। ঠিক আছে, তাহলে একই পরিমাণ প্রাণীজ অঙ্গার একটাতে অবিভাজিত আর একটাতে সূক্ষ্ম সূক্ষ্ম চূর্ণ আকৃতিতে আমরা যুক্ত করেছি। সম আয়তনের মিথিলিন ব্লু দ্রবণে সম ভরের প্রাণীজ অঙ্গার নিয়েছি, এটাতে একটা খণ্ড আকৃতি নিয়েছি। আর ডান দিকেরটাই কি নিয়েছি, একই পরিমাণ মিথিলিন ব্লু চূর্ণ আকারে নিয়েছি। তাহলে কিছুক্ষণ পরে যদি দেখবো দুটো দ্রবণেরই তোমার কি হয়ে গেছে, দ্রবণের বর্ণ ফিকে হয়েছে। কেন? কারণ এই প্রাণীজ অঙ্গার দ্বারা মিথিলিন ব্লু কণাগুলো অধিশোষিত হয়েছে। এই ফিকে হওয়ার ক্ষেত্রে এর ক্ষেত্রে দেখবো তোমার কি আছে, কম হয়েছে, আর এটার ক্ষেত্রে দেখবো তোমার কি হয়েছে, বেশি হয়েছে। কোথায় বেশি হয়েছে? যেখানে আমরা প্রাণীজ অঙ্গারকে চূর্ণ সূক্ষ্ম চূর্ণ আকৃতি নিয়েছি তার ক্ষেত্রে তোমার কি হয়েছে, বেশি পরিমাণে দ্রবণটা ফিকে বা বর্ণহীন হয়েছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি একই দ্রবণে একই পরিমাণ অধিশোষক একটা খণ্ড আকৃতি বা অবিভাজিত আকৃতি অপেক্ষা সূক্ষ্মভাবে বিভাজন অবস্থায় তার অধিশোষণের মাত্রা বেশি হয়। এছাড়া দেখো আরো কিছু কিছু দেখবে, কিছু কিছু কঠিন পদার্থ আছে যাদের ক্ষেত্রে তাদের সূক্ষ্ম রন্ধ্রীয় ছিদ্র আছে, যেমন সিলিকা জেল। এদের পৃষ্ঠতলে অসংখ্য সূক্ষ্ম রন্ধ্রীয় ছিদ্র আছে। এই ছিদ্র থাকার জন্য তাহলে পৃষ্ঠতলের কার্যকরী ক্ষেত্রফলটা কি হয়, অনেক বেশি হয়ে যায়। বেশি হয়ে যাওয়ার জন্য এদের অধিশোষণ মাত্রাও তোমার বেশি হয়। এছাড়াও দেখো আমরা এই কঠিন অধিশোষককে কি করতে পারি, অধিশোষণের জন্য সক্রিয় করতে পারি। এই কথাটা তোমরা শুনে থাকবে, অর্থাৎ কঠিন অধিশোষককে কি করতে পারি, সক্রিয় করতে পারি। সক্রিয়করণ কাকে, অধিশোষককে সক্রিয়করণ করলে বা সক্রিয় করলে কি হবে, এদের ক্ষেত্রে অধিশোষণের মাত্রা বৃদ্ধি পাবে। অর্থাৎ কোনো একটা কঠিন অধিশোষককে কিভাবে আমরা অধিশোষণের জন্য অধিক সক্রিয় করতে পারি। 1 নম্বরে আসছি, দেখো যেটা আমি এইমাত্র উদাহরণ দিলাম, সূক্ষ্মভাবে চূর্ণ করা, অর্থাৎ সূক্ষ্মভাবে চূর্ণ করলে বা খণ্ড খণ্ড আকৃতির করে নিলে তার ক্ষেত্রে তোমার কি হয়ে যায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাওয়ায় অধিশোষণ মাত্রা বৃদ্ধি পায়। এছাড়া দ্বিতীয় আসছি, দেখো বলছে যান্ত্রিক ঘর্ষণ দ্বারা। বলছে দেখো যান্ত্রিক ঘর্ষণ দ্বারা কি হয়, কোনো অধিশোষক কঠিন অধিশোষকের পৃষ্ঠতলকে আমরা যদি যান্ত্রিক ঘর্ষণ দ্বারা অমসৃণ করে দিই, তাহলে অমসৃণ করে দিলে কি হয়ে যাবে, পৃষ্ঠতলের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, ফলে তার ক্ষেত্রে অধিশোষণ মাত্রা বৃদ্ধি পাবে। আর কি করতে পারি, 3 নম্বরে দেখো থার্ড পয়েন্ট, তড়িৎ লেপন। তড়িৎ লেপন তড়িৎ লেপন দ্বারা কি করা হয়, কোনো কঠিনের পৃষ্ঠতলে তড়িৎ লেপন দ্বারা ওই ধাতুরই সূক্ষ্ম চূর্ণের যদি আস্তরণ ফেলা হয় তাহলে পৃষ্ঠতলটা অমসৃণ হয়ে যায়, তখন তার ক্ষেত্রফল বৃদ্ধি পায়, অধিশোষণের মাত্রা বৃদ্ধি পায়। তোমরা দেখো একটা উদাহরণ তোমাদের মনে থাকবে, এর আগে যখন তোমাদের তড়িৎ রসায়ন পড়ানো হয়েছিল, হাইড্রোজেন তড়িৎদ্বারের ক্ষেত্রে কি বলা হয়েছিল, যে হাইড্রোজেন তড়িৎদ্বারে একটা প্লাটিনাম দণ্ডকে বা প্লাটিনাম রডকে নিমজ্জিত রাখা হয়, এবং সেখানে খেয়াল করবে যে ওই প্লাটিনাম দণ্ডটা বা রডটার মাথাটা যেটা নিমজ্জিত থাকে তার শেষ ভাগটা একটা প্লাটিনাম ব্লকের আস্তরণ দেয়া থাকে। এই প্লাটিনাম ব্লকের আস্তরণ দেয়া থাকলে কি হবে, ক্ষেত্রফলের পরিমাণটাও বৃদ্ধি পাবে এবং হাইড্রোজেন গ্যাসকে অধিক পরিমাণে অধিশোষিত করবে। এছাড়া আর কি করতে পারি, 4 নম্বর পয়েন্ট, তাপ প্রয়োগ।
বলছে দেখো, তাপ প্রয়োগ করলে কিছু কিছু কঠিন অধিশোষক অধিক সক্রিয় হয়, সাধারণত অঙ্গার, চারকোল ইত্যাদিগুলো। এদের ক্ষেত্রে দেখো, যদি আমরা চারকোলকে উত্তপ্ত করি তাহলে কি হয়, এর যে সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র থাকে ওই ছিদ্রের মধ্যে কিছু হাইড্রোকার্বন গ্যাস থাকে। তীব্রভাবে যখন উত্তপ্ত করব তখন ওই হাইড্রোকার্বন গ্যাসগুলো কি হবে, অধিশোষকের ওই সূক্ষ্ম ছিদ্র থেকে বের হয়ে চলে যাবে। তাহলে অধিশোষকের সূক্ষ্ম ছিদ্র থেকে বের হয়ে চলে গেলে ছিদ্রগুলো ফাঁকা হবে, ক্ষেত্রফলের পরিমাণ বাড়বে, ফলে অধিশোষণের মাত্রা বাড়বে। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টে আসছি, উষ্ণতার প্রভাব, এফেক্ট অফ টেম্পারেচার। তাহলে অধিশোষণের উপর উষ্ণতার প্রভাব কি হবে? দেখো, যদি আমরা অধিশোষণ সমীকরণটাকে তাপগতিবিদ্যার অনুসারে ভাবি তাহলে কি হচ্ছে, অধিশোষক প্লাস গ্যাস যেটা অধিশোষিত করছে সেখান থেকে কি হবে, অধিশোষণ ঘটছে। অধিশোষণ কি, আমরা অধিশোষক কঠিন বলেছি, তাহলে কঠিন আর গ্যাস এরকম অধিশোষিত অবস্থায় আছে। এই প্রক্রিয়াটা কি, প্লাস তাপ, অর্থাৎ এখানে তোমার কি হয়, তাপের বর্জন ঘটে। তাপের বর্জন ঘটে, এই ঘটনাটা আমরা এর আগে আলোচনা করেছি অধিশোষণ এনথালপিতে, অর্থাৎ অধিশোষণ প্রক্রিয়ায় তাপের বর্জন ঘটে। তাহলে যেহেতু তাপের বর্জন ঘটে, তাহলে আমরা দেখো খুব সহজভাবে এখানে আমরা কি প্রয়োগ করতে পাবো, লা সাতেরিয়ারের নীতি। লা সাতেরিয়ারের নীতি অনুসারে কি হবে, নিম্ন উষ্ণতায় অধিশোষণ বেশি হবে আর উচ্চ উষ্ণতায় অধিশোষণ কি হবে, কম হবে। কিন্তু তোমরা খেয়াল করো, যখন আমরা ভৌত এবং রাসায়নিক অধিশোষণ আলোচনা করেছিলাম বা তুলনা করেছিলাম তখন দুটোর ক্ষেত্রে বিভিন্নভাবে আমরা ব্যাখ্যা করেছিলাম অল্প করে। এখন সেটা আমরা দেখব কি হয়। তাহলে প্রথম আসছি দেখো ভৌত অধিশোষণের ক্ষেত্রে। ভৌত অধিশোষণ, এটা আমরা কি বলেছিলাম, যে কোনো উষ্ণতায় ঘটে, অপেক্ষাকৃত বলতে পারি তোমার কি আছে, নিম্ন উষ্ণতায় বেশি ঘটে এবং তোমার কি আছে, উষ্ণতা বৃদ্ধিতে অধিশোষণ মাত্রা হ্রাস পায়। কেন এইরূপ ঘটনা ঘটে? দেখো, নিম্ন উষ্ণতায় কেন ঘটে, ভ্যান ডার ওয়াল আকর্ষণ বল যে কোনো উষ্ণতাতেই ক্ষেত্রেই সেটা কাজ করে, ফলে সব উষ্ণতাতেই ঘটবে, কিন্তু উষ্ণতা বৃদ্ধিতে অধিশোষণ মাত্রা হ্রাস পায়। খেয়াল করো, কোনো একটা কঠিনের পৃষ্ঠতলে গ্যাসগুলো অধিশোষিত হয়ে আছে, তাহলে সুস্থিত অবস্থায় আছে। এরপরে যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, তাপ প্রয়োগ করি, সিস্টেমে তাপ প্রয়োগ করছি, তাহলে তাপ প্রয়োগ করলে কি হবে, এই যে অধিশোষিত যে কণাগুলো আছে এই অধিশোষিত কণাগুলোর তোমার কি হবে, শক্তি বাড়তে থাকবে, কম্পনের মাত্রা বাড়তে থাকবে, তাদের বিশৃঙ্খলতা বাড়বে। ফলে এদের শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য এই অণুগুলো কি হবে, তোমরা এর আগেই দেখো কি পড়েছিলে, যখন বাইরের কণা এসে এখানে অধিশোষিত হয় তখন কণাগুলো কি হয়, সুস্থিত হয় শক্তি বর্জন করলে। তাহলে এই কণাটা এখানে এসে যখন অধিশোষিত হয়েছিল শক্তি বর্জন করে সুস্থিত হয়েছিল, তাহলে আবার শক্তি পেলে কি হয়ে যাবে, এই কণাটা আবার এখানে পৃষ্ঠতল থেকে বেরিয়ে চলে যাবে, অর্থাৎ ডিসঅ্যাবজর্পশন বা বিশোষণ ঘটবে। বিশোষণ ঘটবে। তাহলে এই বিশোষণ ঘটার জন্য তাহলে সাম্য অবস্থায়, যে কোনো অধিশোষণের সাম্য অবস্থায় কি হবে, অধিশোষণ এবং বিশোষণের একটা সাম্য অবস্থা থাকবে অধিশোষণ ঘটে গেলে।
যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে এই বিশোষণ পশ্চাৎমুখী প্রক্রিয়ার হার কি হবে, বেড়ে যাবে। ফলে অধিশোষণ যেটা আমরা বাহ্যিকভাবে দেখছি সেই অধিশোষণটা তোমার কি হয়ে যাবে, কমে যাবে। এখানে দেখো, যদি আমরা অধিশোষণ মাত্রার সঙ্গে একটা লেখচিত্র অঙ্কন করি, ভৌত অধিশোষণের ক্ষেত্রে অধিশোষণ মাত্রা x/m, এটাকে আমরা কি বলছি, অধিশোষণ মাত্রা। তার সঙ্গে কার লেখচিত্র করছি, t। তার আগে আমরা বলে দিই অধিশোষণ মাত্রাটা কি। অধিশোষণ মাত্রা, অধিশোষণ মাত্রাটা কি দ্বারা প্রকাশ করেছি, দেখো x/m, যেখানে x কি, অধিশোষিত পদার্থের ভর, m টা কি, অধিশোষকের ভর। হয়েছে? তাহলে অধিশোষকের ভর, অধিশোষিত পদার্থের ভরকে অধিশোষকের ভরের অনুপাত। এই অনুপাতটাকে আমরা এক কথায় কি বলতে পারি, একক ভরের অধিশোষক দ্বারা অধিশোষিত পদার্থের পরিমাণ। তাহলে কি বলতে পারি, একক ভরের অধিশোষক দ্বারা অধিশোষিত, গ্যাসেরই লিখি, গ্যাসের পরিমাণ। তাহলে একক ভরের অধিশোষক দ্বারা অধিশোষিত গ্যাসের পরিমাণই হচ্ছে তোমার কি আছে, অধিশোষণ মাত্রা। তাহলে দেখো, এই অধিশোষণ মাত্রার সঙ্গে যদি ভৌত অধিশোষণের ক্ষেত্রে অধিশোষণ মাত্রার সঙ্গে আমরা উষ্ণতার লেখচিত্র করি, তাহলে কি রকম লেখচিত্র পাবো, যে উষ্ণতা বৃদ্ধির সঙ্গে এদের তোমার কি আছে, অধিশোষণ মাত্রা ক্রমশ হ্রাস পাচ্ছে। তাহলে এই রকম আমরা একটা লেখচিত্র পাবো। এই ঘটনাটাই দেখো, যদি আমরা রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে প্রয়োগ করি, রাসায়নিক অধিশোষণ, তোমাদের মনে আছে বলেছিলাম রাসায়নিক অধিশোষণ নিম্ন উষ্ণতায় ভালো ঘটে না। কেন? কারণ রাসায়নিক অধিশোষণ হতে গেলে কি হয়, রাসায়নিক বন্ধন গঠন প্রয়োজন। তাহলে রাসায়নিক বন্ধন গঠন প্রয়োজন হলে তোমার এর ক্ষেত্রে রাসায়নিক বন্ধন গঠনের জন্য আমরা কি বলেছি, কি প্রয়োজন, সক্রিয়করণ শক্তির প্রয়োজন। তাহলে সক্রিয়করণ শক্তি কোথা থেকে আসবে, যখন তাকে আমরা তোমার কি হবে, তাপ প্রয়োগ করব। তাহলে তাপ প্রয়োগ করলে সেই তাপ থেকে সক্রিয়করণ শক্তি পাবে। এবার দেখো, তাহলে এটা কখনো নিম্ন উষ্ণতায় ঘটবে না। তাহলে তাপ প্রয়োগ করলে রাসায়নিক বন্ধন ঘটার জন্য সক্রিয় হবে, সক্রিয়করণ শক্তি পাবে, পেলে অধিশোষণ ঘটবে। তাহলে এটা অপেক্ষাকৃত কোন উষ্ণতায় ঘটবে, বেশি উষ্ণতায় ঘটবে। এবার দেখো, উষ্ণতা যদি খুব বেশি হয়, উষ্ণতা খুব বেশি হলে, উষ্ণতা
খুব বেশি হলে কি হবে, এর হার হ্রাস পাবে। তাহলে প্রথমটা তো আমরা বুঝলাম সক্রিয়করণ শক্তির প্রয়োজন, সেই জন্য উষ্ণতা বা তাপ প্রয়োগ করতে হবে, অধিশোষণ ঘটবে। আবার উষ্ণতা বেশি হলে কমে যাচ্ছে কেন, কারণটা একই, অর্থাৎ এই যে অধিশোষকের পৃষ্ঠতলে আগের কারণ একই, যখনই একে তাপ প্রয়োগ করবে এদের গতিশক্তি বাড়বে। এর ক্ষেত্রেও সেই ভৌত অধিশোষণের ন্যায় একই ঘটনা, তাপ প্রয়োগ করলে গতিশক্তি বাড়বে, পৃষ্ঠতল থেকে বেরিয়ে যাবে, অর্থাৎ বিশোষণের হার বাড়বে, সেই জন্য অধিশোষণের হার তোমার কি হবে, কমে যাবে। তাহলে দেখো এর ক্ষেত্রে যদি আমরা লেখচিত্রটা করি, কার অধিশোষণ মাত্রার সঙ্গে উষ্ণতা, তাহলে তাপ প্রয়োগ করলে কি হবে, অধিশোষণের মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে, অর্থাৎ অধিশোষণের মাত্রা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। একটা নির্দিষ্ট উষ্ণতায় কি হবে, সর্বোচ্চ হবে, হয়ে আবার উষ্ণতা তাপ প্রয়োগ করলে কি হবে, মাত্রা হ্রাস পাবে। এইগুলোর ক্ষেত্রে মনে রাখবে এখানে সর্বদা সব ক্ষেত্রেই পি স্থির। আগেরটা ভৌত অধিশোষণ বা রাসায়নিক অধিশোষণ, যখনই আমরা লেখচিত্র করছি এখানে আমাদের চাপটা স্থির আছে। তাহলে এখানে আমরা দেখলাম উষ্ণতার প্রভাব কি হচ্ছে রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে এবং ভৌত অধিশোষণের ক্ষেত্রে আলাদা আলাদা। ভৌত অধিশোষণের ক্ষেত্রে কি দেখলাম, তাপ প্রয়োগ করলে অধিশোষণের মাত্রা হ্রাস পাচ্ছে। রাসায়নিক অধিশোষণের ক্ষেত্রে কি দেখলাম, তাপ প্রয়োগ করলে প্রথমে অধিশোষণের হার বৃদ্ধি পায়, পরে আবার একটা নির্দিষ্ট উষ্ণতার পরে আরো বেশি তাপ প্রয়োগ করলে অধিশোষিত কণাগুলোর শক্তি বৃদ্ধির কারণে অধিশোষণের মাত্রা হ্রাস পায়, কারণ সেখানে আবার বিশোষণ ঘটতে শুরু করে। তাহলে এখানে আমরা তিনটে ঘটনা নিয়ে আলোচনা করলাম, অর্থাৎ অধিশোষকের প্রকৃতি, অধিশোষিত পদার্থের প্রকৃতি এবং উষ্ণতার প্রভাব। আর বাকি রইল আমাদের চাপের প্রভাব। তাহলে এটা চাপের প্রভাবটা আমরা পরের ক্লাসে শুরু করব।